প্রিয় দর্শক, এখন আপনাদের মাঝে যে ভিডিওটি আমরা শেয়ার করতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই তথ্যবহুল। হয়তো এর আগে আপনারা এই ধরনের কোনো তথ্য জানেননি, শোনেননি। তাই ভিডিওটা গুরুত্ব সহকারে দেখবেন এবং যদি এই ধরনের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। চলুন আমরা ভিডিওটি দেখি এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, কি হালচাল তোমাদের? বন্ধুরা, গান্ধী পরিবারের প্রতিটি সদস্য নিজেদেরকে হিন্দু ধর্মের অনুসারী বলে দাবি করলেও তাদের ধর্ম নিয়ে সবসময় উঠেছে প্রশ্নচিহ্ন। এর সাথে এই পরিবারের কিছু সদস্যের রঙিন জীবনযাপনের কারণে তাদের চরিত্রের মধ্যেও লেগে আছে কলঙ্কের দাগ। এমনকি জানলে অবাক হবেন, গান্ধী উপাধির সাথেই এই পরিবারের সদস্যদের দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। আর সবথেকে বড় আশ্চর্যের বিষয় হলো, ভারতবর্ষের ইতিহাসে এটি একমাত্র পরিবার যার এক একজন সদস্য এক এক ধর্মের অনুসারী। বর্তমান ভারতে হিন্দু জাতীয়তাবাদের উত্থানের কারণে এই পরিবারের লোকেরা রাজনৈতিক ফায়দার জন্য হিন্দুত্বের চাদর পরিধান করলেও এই স্বঘোষিত হিন্দু পরিবারের বাস্তবিক ধর্মীয় ইতিহাস জানলে আপনাদের হোশ উড়ে যাবে। এর সাথে এই পরিবারের কিছু সদস্যের রঙিন জীবনের গোপন করা কিছু কালো সত্য যা আপনাদের অবাক হতে বাধ্য করবে। বন্ধুরা, দ্য ডার্ক রিয়ালিটি অফ দ্য গান্ধী নেহরু ফ্যামিলি সিরিজের প্রতিটি পর্বে এই স্বঘোষিত গান্ধী পরিবার সম্পর্কে এমন কিছু জানতে পারবেন যা আপনারা আগে কখনো শোনেননি। যেমন, জওহরলাল নেহরুর পূর্বপুরুষ হিন্দু ছিল নাকি মুসলিম, কোন কোন মহিলার সঙ্গে জওহরলাল নেহরুর অবৈধ সম্পর্ক ছিল, ইন্দিরা গান্ধী কেন ফিরোজ খানকে বিবাহ করেছিল, সঞ্জয় গান্ধী কি ইন্দিরা গান্ধীর অবৈধ সন্তান, বার ডান্সার সোনিয়া গান্ধী কিভাবে হয়ে উঠলেন কংগ্রেস সভাপতি, এছাড়া আরো অনেক অজানা গল্প। 1947 সালে ভারতবর্ষে কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই এই পরিবারের সদস্যরা হিন্দু ধর্মের গৌরবোজ্জ্বল ইতিহাসকে মিথ্যা প্রমাণ করার অপচেষ্টা চালানোর পাশাপাশি গোপন করেছে নিজেদের ধর্ম। উদাহরণ হিসেবে 2007 সালে সুপ্রিম কোর্টে চলা রাম মন্দির সংক্রান্ত মামলায় তৎকালীন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি অ্যাডভিস অ্যান্তোনিয়া আলবেনিয়া মাইনো ওরফে সোনিয়া গান্ধী ভগবান শ্রীরাম এবং রাম সেতুর অস্তিত্বের উপর প্রশ্নচিহ্ন তুলে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছিলেন। আর সবথেকে হাস্যকর বিষয়, কংগ্রেস নেতা রাহুল গান্ধী নিজেকে একজন দত্তাত্রেয় গোত্রের কাশ্মীরি ব্রাহ্মণ বলে পরিচয় দিলেও ব্রাহ্মণ তো অনেক দূরের কথা, হিন্দু ধর্মের সাথেই তার কোনো বংশগত সম্পর্ক নেই। তাই বলতে পারেন গান্ধী উপাধিকে এই পরিবারের সদস্যরা একরকম হাইজ্যাক করে রেখেছে। তো বন্ধুরা, গান্ধী পরিবারের সদস্যরা আসলে কি হিন্দু, নাকি তারা মুসলিম, না অন্য কোনো ধর্মের অনুসারী, কি তাদের রঙিন জীবনের কালো ইতিহাস, এসব বিষয়ে বিস্তারিত জানতে হলে আমাদেরকে গান্ধী পরিবারের মূল স্তম্ভ জওহরলাল নেহরুর ঠাকুরদার ইতিহাস সম্পর্কে আগে জানতে হবে। বন্ধুরা, পণ্ডিত জওহরলাল নেহরু এই নামটি শোনার সাথে সাথেই আমাদের মনে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রীর ছবি ভেসে ওঠে। কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে জওহরলাল নেহরুর জন্ম হয়েছিল নম্বর 77 মিরগঞ্জ, এলাহাবাদে, যা একটি বিখ্যাত রেড লাইট এরিয়া। জওহরলাল নেহরুর পিতা মতিলাল নেহরু তার ব্যারিস্টারির ইনকাম দিয়ে আনন্দ ভবন না কেনা পর্যন্ত নেহরুর পরিবারের সদস্যরা মিরগঞ্জেই বসবাস করত। এখন অনেকেই বলবে তাতে কি, গোবরেই তো পদ্ম ফোটে। আর আপনারাও যদি এমনটাই ভেবে থাকেন তাহলে এই ছবিগুলো দেখুন। আর এগুলোর থেকেও অবাক করা বিষয় হলো, পণ্ডিত জওহরলাল নেহরু শুধু নামেই পণ্ডিত ছিলেন, কারণ উনার পারিবারিক ইতিহাস অনুসারে উনার পূর্বপুরুষেরা ছিলেন সুন্নি মুসলিম। কিন্তু জওহরলাল নেহরুর ঠাকুরদাদা বিশেষ একটি কারণে ইসলামিক নাম ত্যাগ করে একজন কাশ্মীরি ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করতে বাধ্য হয়েছিলেন। বন্ধুরা, এই বিষয়ে বিস্তারিত জানতে হলে আমাদেরকে সময়ে প্রায় 170 বছর পেছনে যেতে হবে। এই কাহিনীর শুরুয়াত হয়েছিল 1857 খ্রিস্টাব্দে। তখন দিল্লির রাজগদ্দিতে বসেছিলেন শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর দ্বিতীয়। তবে তিনি নামে মাত্রই সম্রাট ছিলেন, কারণ সেই সময় ভারতবর্ষের রাজনৈতিক ক্ষমতার মূল কেন্দ্রে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কিন্তু এই নামে মাত্র মুঘল বাদশার সময়কালেই ভারতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, যা ইতিহাসে 1857 সালের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ নামে পরিচিত। আর এই মহাবিদ্রোহের সঙ্গেই জওহরলাল নেহরুর ঠাকুরদাদার ইসলামিক নাম পরিবর্তনের যোগসূত্র রয়েছে। আসলে মহাবিদ্রোহের সময় বিদ্রোহীরা মোগল বাদশাহ বাহাদুর শাহ জাফরকে কেন্দ্রীয় নেতা বা সমগ্র ভারতবর্ষের স্বাধীন সম্রাট হিসেবে ঘোষণা করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল। বিদ্রোহী মোগল সৈনিকরা নির্বিচারে দিল্লিতে বসবাসরত ইংরেজ পরিবারগুলোর উপর অতর্কিত হামলা শুরু করে, যে কারণে সেই দিনগুলোতে বহু ইংরেজ মারা গিয়েছিল। কিন্তু অন্যান্য দেশীয় রাজাদের সাহায্যে অল্প সময়ের মধ্যেই ইংরেজরা এই বিদ্রোহ দমন করে ফেলে। 1857 খ্রিস্টাব্দের 21শে সেপ্টেম্বর ইংরেজরা দিল্লি দখল করলে মোগল বাদশাহ বাহাদুর শাহ জাফর আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এরপর শুরু হয় আসল দমন পীড়ন।
মোগল বাদশাহ বাহাদুর শাহ জাফরকে মায়ানমারে নির্বাসিত করার পর ভবিষ্যতে মোগল সিংহাসনের জন্য কোনো দাবিদার বেঁচে না থাকে সেজন্য ইংরেজরা 29 জন মোগল রাজকুমার সহ বহু উচ্চপদস্থ রাজকর্মচারীকে মৃত্যুদণ্ড দেয়। আর সেই সময় দিল্লি শহরের কোতোয়ালের দায়িত্বে ছিলেন গিয়াসউদ্দিন গাজী নামের একজন সুন্নি মুসলিম ব্যক্তি। বন্ধুরা, তৎকালীন একজন নগর কোতোয়ালের প্রশাসনিক ক্ষমতার সঙ্গে বর্তমানের একজন পুলিশ কমিশনারের ক্ষমতার তুলনা করা যেতে পারে। আর মহাবিদ্রোহের সময় এই গিয়াসউদ্দিন গাজী ইংরেজ নিধনে বিদ্রোহীদের সাহায্য করেছিল। এই অভিযোগের ভিত্তিতে গিয়াসউদ্দিনকে গ্রেফতার করার জন্য ইংরেজরা সার্চ অভিযান চালায়। এমন অবস্থায় গিয়াসউদ্দিন গাজী জীবন বাঁচাতে স্ত্রী এবং 4 সন্তান সহ দিল্লি থেকে পালিয়ে আগ্রায় চলে আসেন। আর এই সময় তিনি ইংরেজদের হাত থেকে বাঁচার জন্য মুসলিম পরিচয় গোপন করে নিজের নাম গিয়াসউদ্দিন গাজীর বদলে গঙ্গাধর রেখে দেন। বলা হয় তিনি আগ্রায় এসে একটি খালের ধারে বসবাস করছিলেন। আর উর্দুতে খাল শব্দের অর্থ নেহের, আর এই নেহের শব্দ থেকেই নেহেরু উপাধির জন্ম হয়। নাম ও উপাধি পরিবর্তনের পর গিয়াসউদ্দিন গাজী নিজেকে একজন দত্তাত্রেয় গোত্রের কাশ্মীরি ব্রাহ্মণ বলেই পরিচয় দিতে শুরু করেন। বন্ধুরা, এই গিয়াসউদ্দিন গাজী ওরফে গঙ্গাধর নেহেরুর 2 কন্যা এবং 3 জন পুত্র সন্তান ছিল, যাদের মধ্যে সর্বকনিষ্ঠ পুত্র মতিলাল নেহেরু 1886 খ্রিস্টাব্দে পাঞ্জাব প্রদেশের স্বরূপ রানী থসুকে বিবাহ করেন। স্বরূপ রানী ছিল মতিলালের দ্বিতীয় স্ত্রী। যাই হোক, 1889 খ্রিস্টাব্দের 14 নভেম্বর মতিলাল নেহেরু ও স্বরূপ রানীর ঘরে জওহরলাল নেহেরুর জন্ম হয়। তবে অনেকেই এগুলোকে ষড়যন্ত্র তত্ত্ব বলে মনে করে, কিন্তু এই দাবিগুলোর পক্ষেও রয়েছে যথেষ্ট প্রমাণ। M.K. সিং এর লেখা ইনসাইক্লোপিডিয়া অফ ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, রবার্ট হার্ডি অ্যান্ড অ্যান্ড্রুসের লেখা এ ল্যাম্প অফ ইন্ডিয়া দ্য স্টোরি অফ মাডাম পণ্ডিত, এছাড়া M.K. আগরওয়ালের লেখা ভারত টু ইন্ডিয়া নামক গ্রন্থের পেজ নম্বর 459-এ এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। এমনকি জওহরলাল নেহরুর সচিব এম মাথাই তার লেখা রেমিনিসেন্সেস অফ দ্য নেহরুয়েজ নামক গ্রন্থেও এই বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরেছেন। এই বইগুলো থেকে জানা যায় গিয়াসউদ্দিন গাজী আসলে গঙ্গাধর নেহেরু। M.K. আগরওয়ালের লেখা ভারত টু ইন্ডিয়া নামক গ্রন্থ থেকে জানা যায় বাহাদুর শাহ জাফরের সময় দিল্লি শহরে গঙ্গাধর নেহেরু নামের কোনো কোতোয়াল ছিল না। এমনকি ব্রিটিশ রেকর্ডেও কোথাও এই নামের উল্লেখ নেই। এর সাথে M.K. সিং তার লেখা ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সে উল্লেখ করেছেন মোগল আমলে কোতোয়ালের মতন এত বড় পদে হিন্দুদেরকে কখনোই বসানো হতো না, শুধুমাত্র মোগল, আফগান নয়তো তুর্কি বংশোদ্ভূত পুরুষদেরকেই কোতোয়ালের দায়িত্ব দেওয়া হতো। M.K. সিং আরো লিখেছেন জওহরলাল নেহরুর পরিবার কাশ্মীরি পণ্ডিত হয়ে থাকলে নেহরু উপাধির অন্যান্য কাশ্মীরি পণ্ডিতদের কেন খুঁজে পাওয়া যায় না। বন্ধুরা, রবার্ট হার্ডি অ্যান্ড্রুসের লেখা এ ল্যাম্প অফ ইন্ডিয়া দ্য স্টোরি অফ মাডাম পণ্ডিতে গিয়াসউদ্দিন গাজী ওরফে গঙ্গাধর নেহরুর একটি চিত্র ছাপা হয়েছিল। আর এই চিত্রে স্পষ্ট বোঝা যায় গঙ্গাধর মোগল রাজপুরুষদের মতন পোশাক পরতেন। ওনার মাথায় থাকতো মুঘল টুপি, এর সাথে তিনি দীর্ঘদিন ধরে মুখে ঘন লম্বা মোগল স্টাইলের দাড়ি রেখেছিলেন। এমনকি স্বয়ং জওহরলাল নেহরু তার আত্মজীবনীতে লিখেছেন তিনি তার ঠাকুরদাদার একটি চিত্র দেখেছেন, যেখানে তার ঠাকুরদাদার মুখে ঘন লম্বা মুঘল স্টাইলের দাড়ি, মাথায় মুসলিম টুপি এবং হাতে 2টো তরোয়াল রয়েছে। এর সাথে তিনি আরো লিখেছেন 1857 সালের মহাবিদ্রোহের পর ওনার ঠাকুরদাদা যখন পরিবার সহ দিল্লি থেকে আগ্রায় চলে যাচ্ছিলেন, তখন ইংরেজরা মাঝ রাস্তায় তাদের আটক করে, কারণ তাদের চেহারা মুঘলদের মতো দেখতে ছিল। কিন্তু জওহরলাল নেহরুর ঠাকুরদাদা নিজেকে একজন কাশ্মীরি ব্রাহ্মণ হিসেবে পরিচয় দেওয়ার পর ইংরেজরা তাদেরকে ছেড়ে দেয়। বন্ধুরা, বিশ্বাস করেন এতক্ষণ ধরে যা আপনারা শুনছিলেন এগুলো তো ট্রেলার ছিল, আসল পিকচার এখনো বাকি। বন্ধুরা, গিয়াসউদ্দিন গাজী ওরফে গঙ্গাধর নেহরুর বংশের নাম উজ্জ্বলকারী জওহরলাল নেহরু কিন্তু একটু রঙিন মেজাজের ব্যক্তি ছিলেন। বন্ধুরা, ইনি হলেন মিস্টার M মাথাই। জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী থাকাকালীন মিস্টার মাথাই 10 বছর পর্যন্ত জওহরলাল নেহরু সচিবের দায়িত্ব পালন করেছেন। নেহরু পরিবারকে খুব কাছ থেকে দেখা মিস্টার মাথাই তার লেখা রেমিনিসেন্সেস অফ দ্য নেহরু এজ নামক বইয়ে জওহরলাল নেহরু ও ইন্দিরা গান্ধী সহ এই পরিবারের অনেকের অবৈধ সম্পর্কের বিষয়গুলো তুলে ধরেছেন। এই বইয়ের তথ্য অনুসারে জওহরলাল নেহরু একাধিক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছিলেন। নেহরু ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনের স্ত্রী এডভিনা মাউন্টব্যাটেনের প্রেমে এতটাই অন্ধ ছিলেন যে এই বিদেশি মহিলার পরামর্শে নেহরু কাশ্মীর সমস্যার সমাধানে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছিলেন। আর এই গোপন তথ্যটি স্বয়ং এডভিনার কন্যা পালেমা হিক্স একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া ইন্টারভিউয়ে স্পষ্ট করেছেন। বন্ধুরা, বেনারসের শ্রদ্ধামাতার নাম আপনারা শুনেছেন কিনা জানি না, তবে তিনি তৎকালীন ভারতের একজন বিখ্যাত তান্ত্রিক ছিলেন।
আর এই শ্রদ্ধামাতার সঙ্গেও জওহরলাল নেহরুর অবৈধ সম্পর্ক ছিল বলে দাবি করা হয়। মিস্টার মাথায়ের লেখা বই এবং সাংবাদিক খুশবন্ত সিং এর লেখা অন ওমেন নামক গ্রন্থে দাবি করা হয়েছে শ্রদ্ধামাতার সঙ্গেও জওহরলাল নেহরু অবৈধ সম্পর্কে জড়িয়েছিলেন। এমনকি এই সম্পর্কের ফলে 1949 সালে ব্যাঙ্গালোরের একটি হসপিটালে শ্রদ্ধামাতা একটি পুত্র সন্তানের জন্মও দিয়েছিলেন। কিন্তু নেহরুর পলিটিক্যাল ক্যারিয়ারের উপর এর খারাপ প্রভাব পড়তে পারে বলে বিষয়টিকে তখনই গোপন করে ফেলার চেষ্টা করা হয়। তবে শ্রদ্ধামাতা ইন্ডিয়া টুডেকে দেওয়া একটি ইন্টারভিউয়ে বলেছিলেন, এসব অভিযোগ ভিত্তিহীন। নেহরু ও আমাকে পৃথক করার জন্য এই সমস্ত ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু এম মাথাই ও খুশবন্ত সিং বাদেও অন্যান্য লেখকেরা লিখেছেন, সেই দিনগুলোতে প্রধানমন্ত্রী নেহরুর দিল্লির সরকারি বাসভবনে শ্রদ্ধামাতার ঘন ঘন যাতায়াত ছিল, যা তৎকালীন গৃহমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। এই কারণে মিস্টার প্যাটেল নেহরুকে এই বিষয়ে সতর্ক হওয়ার পরামর্শও দিয়েছিলেন। বন্ধুরা, এডভিনা ও শ্রদ্ধামাতা ছাড়াও জওহরলাল নেহরুর আরও একজন প্রেমিকা ছিল। স্ত্রী কমলা নেহরু মারা যাওয়ার পর স্বাধীনতা সংগ্রামী সরোজিনী নাইডুর কন্যা পদ্মজা নাইডুর প্রেমে নেহরু এতটাই মজে ছিলেন যে 1937 থেকে 1938 সালের মধ্যে নেহরু পদ্মজাকে প্রায় 50টিরও বেশি লাভ লেটার লিখেছিলেন। সিলেক্টেড ওয়ার্কস অফ জওহরলাল নেহরুর ভলিউম 13 এর পেজ নাম্বার 694-এ এমনই একটি লাভ লেটার প্রকাশিত করা হয়েছে, যেটি 1937 সালের 4 ডিসেম্বর নেহরু আসামে অবস্থানরতকালে পদ্মজাকে লিখেছিলেন। আর এই চিঠির একটি রোমান্টিক অংশ আমি আপনাদের সামনে তুলে ধরছি বাংলায় অনুবাদ করে। এই চিঠিতে নেহরু পদ্মজার উদ্দেশ্যে লিখেছিলেন, প্রিয়তমা, তুমি কেমন আছো? আমি তোমার সম্পর্কে জানতে বেকুল হয়ে উঠেছি। তোমাকে একটু দেখার জন্য, তোমার চোখে চোখ রাখার জন্য এবং তোমাকে জড়িয়ে ধরার জন্য আমি অস্থির হয়ে উঠেছি। নেহরু ও পদ্মজার মধ্যে যখন এই প্রেমলীলা চলছিল, তখন ইন্দিরা গান্ধীর বয়স প্রায় 20 বছর। ইন্দিরা গান্ধীর কাছের বন্ধু পুপুল জয়কারের লেখা ইন্দিরা গান্ধী এ অফিসিয়াল বায়োগ্রাফি এবং এম মাথায়ের বই থেকে জানা যায়, নেহরু বিছানায় পদ্মজার ছবি নিয়ে ঘুমাতেন আর ইন্দিরা গান্ধী প্রতিদিন সেই ছবি ফেলে দিতেন। নেহরু পদ্মজাকে বিয়ে করতেও রাজি ছিল, কিন্তু সবশেষে ইন্দিরা গান্ধীর অমতের কারণে তিনি এই প্রেম কাহিনীতে ফুল স্টপ দিতে বাধ্য হন। বন্ধুরা, জওহরলাল নেহরুর দুজন বোন ছিল, যাদের মধ্যে বড় বোন বিজয় লক্ষ্মী পণ্ডিত একজন মুসলিমের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছিলেন। আর এই মুসলিম ব্যক্তির নাম ছিল সৈয়দ হোসেন। 1888 সালে ঢাকা শহরে জন্মগ্রহণ করা সৈয়দ হোসেন বিজয় লক্ষ্মীর থেকে বয়সে 12 বছরের বড় ছিলেন। এস.সি. ভটের লেখা দ্য গ্রেট ডিভাইড, মুসলিম সেপারেটিজম অ্যান্ড পার্টিশন, এম মাথায়ের লেখা নেহরু এজ, শিলা রেড্ডির লেখা মিস্টার অ্যান্ড মিসেস জিন্না, 2023 সালের বিবিসি দ্বারা প্রকাশিত একটি আর্টিকেল, এমনকি স্বয়ং বিজয় লক্ষ্মীর লেখা আত্মজীবনী স্কোপ অফ হ্যাপিনেসে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। এই বইগুলো থেকে জানা যায় 1919 খ্রিস্টাব্দে মতিলাল নেহরু তার দ্য ইন্ডিপেন্ডেন্স পত্রিকার এডিটরের দায়িত্ব দিয়েছিলেন সৈয়দ হোসেনকে। আর এই কাজের জন্য তিনি সৈয়দ হোসেনকে মাসে 1500 টাকার বেতন সহ নিজ বাসগৃহ আনন্দ ভবনে থাকার ব্যবস্থাও করে দিয়েছিলেন। আর এই বাড়িতেই জওহরলাল নেহরুর 19 বছর বয়সী বোন বিজয় লক্ষ্মীর সঙ্গে সৈয়দ হোসেনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিনের মধ্যেই এই দুজন গোপনে বিয়ে করে বিজয় লক্ষ্মী নিজের ধর্ম পরিবর্তন করেছিলেন। কিন্তু বিষয়টি জানাজানি হতেই মতিলাল নেহরু মহাত্মা গান্ধীর শরণাপন্ন হন। মহাত্মা গান্ধী বিজয় লক্ষ্মীকে অনেক বুঝিয়ে সুঝিয়ে তার গুজরাটের আশ্রমে নিয়ে যান এবং কিছুদিন পর রঞ্জিত পণ্ডিতের সঙ্গে বিজয় লক্ষ্মীর বিয়ে দিয়ে দেওয়া হয়। অন্যদিকে সকৌশলে সৈয়দ হোসেনকে ভারত থেকে নির্বাসিত করা হয়েছিল। কিন্তু বিয়ের 25 বছর পরেও এই দুজন আমেরিকায় একাধিকবার দেখা করেছিলেন। বন্ধুরা, গান্ধী নেহরু পরিবারের আরেক বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন জওহরলাল নেহরুর কন্যা ইন্দিরা গান্ধী। ইন্দিরা নিজের সাহসী পদক্ষেপের জন্য ভারতবর্ষে আয়রন লেডির খেতাব পেয়েছিলেন। কিন্তু পাকিস্তানকে দুটুকরো করে ফেলা ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত জীবন নিয়েও তৈরি হয়েছিল নানান বিতর্ক, যা এখনো চলমান রয়েছে। রেমিনিসেন্সেস অফ নেহরু এজের লেখক মিস্টার এম মাথাই, দ্য লাইফ অফ ইন্দিরা নেহরু গান্ধীর লেখক ক্যাথরিন ফ্র্যাঙ্ক নিজেদের বইয়ে ইন্দিরা গান্ধীর একাধিক অবৈধ সম্পর্কের কথা তুলে ধরেছেন। এমনকি ইন্দিরা গান্ধী যেই ফিরোজ জাহাঙ্গীরকে বিয়ে করেছিলেন, সেই ফিরোজের ধর্ম নিয়েও উঠেছে প্রশ্নচিহ্ন। তবে এটা নিশ্চিত ফিরোজ হিন্দু ছিলেন না, কিন্তু এক পক্ষ দাবি করে ফিরোজের পিতা ছিলেন একজন মুসলিম এবং অপর পক্ষের দাবি ফিরোজের জন্ম হয়েছিল একটি জরাথ্রুষ্টপন্থী ফার্সি পরিবারে। বন্ধুরা, গান্ধী নেহরু পরিবারের সিক্রেট স্টোরির দ্বিতীয় পর্বে আমরা তথ্য সহকারে ইন্দিরা গান্ধীর উপর ওঠা অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ইন্টারেস্টিং দ্বিতীয় পর্বটি মিস না করার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটি ইন্টারনেটে দেওয়া তথ্য এবং বিভিন্ন নিউজ আর্টিকেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আমাদের চ্যানেল এই তথ্যগুলোর সত্যতা যাচাই করেনি, তাই এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই বন্ধুরা। জয় হিন্দ, জয় ভারত।